হ্যাঁ, ওকে। আমরা দেখা যাচ্ছে যে সব ছেলে মেয়েরা ম্যানেজমেন্টটাকে খুবই ইজি মনে করি, এবং এই ইজি মনে করার কারণে অনেক বিপদ হয়। কারণ দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্টে সবাই পারে, তাহলে যে ছেলেটা একটু গুরুত্ব দিয়েছে সে তো ম্যানেজমেন্টে 20টা প্রশ্ন 20টাই কারেক্ট করবে, আর সে জায়গায় তুমি একটু ঘাবলামো মারছো, 2টা প্রশ্ন দাওনি বা 2টা প্রশ্ন পারোনি, এবং এই 2টা প্রশ্ন না পারার কারণে বিপদে পড়ে যাবা। তো এই জন্যে যেমন এবার দেখো এই যে শর্ট সিলেবাসের পরীক্ষা হবে না, এই শর্ট সিলেবাসের ছেলেমেয়েরা ফাঁদে পড়তে যাচ্ছে। অর্থাৎ ওরা মনে করছে যে মনে হলো অল্পতেই তো পাস, কিন্তু একটা প্রশ্ন ছেড়ে আসলো জীবন গেলে প্লাস মার্ক প্লাস রেজাল্ট আসবে না। অনুরূপ ভাবে যত যে জিনিসটা যত সহজ সেই জিনিসটা কিন্তু আবার তত কঠিন, আবার জি যে ভাইয়া। জিনিসটা যত কঠিন সেই জিনিসটা আবার তত সহজ। যেমন তোমাদের সবাই বলে যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই কঠিন, সত্য ভাই, বিলিভ মি, ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই সহজ। কিন্তু তোমাকে সঠিক স্ট্র্যাটেজি জানতে হবে, ভালো গাইডারে মেন্টরের আন্ডারে থাকতে হবে, তাহলে দেখবা যে তুমি অনায়াসে সেই জিনিসটা রিসিভ করতে পারছো। এই যে অলরেডি তুমি আমার সঙ্গে কথা বলছো বা কথা বলতেছো, তোমার অলরেডি ভিতরের মধ্যে আলাদা একটা কিউরিওসিটি তৈরি হয়ে গেছে, জাস্ট এটাই দরকার। এবং আমি আশাবাদী, এই জি। যে তোমাকে যে সময় দিতেছি আমি আশাবাদী তুমি তুমি অন্যরকম কিছু একটা করে আসবা, এটা নিয়ে আমি আশাবাদী। এবং এই জন্যই দেখো তুমি আমার সঙ্গে এই যে বই যায়নি এখন পর্যন্ত রাগ হওনি, এই জন্য আমি তোমাকে খুব পছন্দ করে ফেলছি, সত্য কথা যেটা, যে আমার কত ধৈর্যশীল একটা ছেলে বা কত ধৈর্যশীল একটা মেয়ে, বইটা যায়নি এখন পর্যন্ত আমাকে একটা বড় কথা বলেনি। অথচ অনেকে আছে দেখা যাচ্ছে যে না বুঝে অনেক বড় কথা বলে। তো আসলে তারা আসলে আমাকে মানুষ হিসেবে চিনতেই পারেনি আমি কি রকম মানুষ। তো যাই হোক, দেখো আমরা তাহলে এই এই ক্লাসটাতে আমি তোমাকে ম্যানেজমেন্টের সব প্রশ্ন একদম করে দিতেছি। তাহলে তার আগে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিভিউ ক্লাসগুলো দেওয়া আছে, সাজেশন ক্লাস দেওয়া আছে, ওগুলো একটু দেখিও। আর এটারও 40টা পেজ দেওয়া আছে, ওগুলো দেখবা। তো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো কি হারে কোথা থেকে প্রশ্ন করছে, এটা এক নজর দেখে নাও। এই যে দেখে নাও, ঠিক আছে, দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন করেছে তারা। তাহলে আমি তোমাকে একদম সেই জায়গাগুলো ধরাই দেবো, যেরকম অ্যাকাউন্টিংটা ধরাই দিলাম। ঠিক আছে, দেখছো? দেখো ইরেগুলার অধ্যায়গুলো থেকে প্রশ্ন করছে তারা, ইরেগুলার অধ্যায়। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন হয় না। তাহলে তোমরা যে সকল ছেলে মেয়ে মনে করতেছে যে না ম্যানেজমেন্টে ভালো করতে পারবে, এই যে দেখছো ইরেগুলার অধ্যায়। যদিও ম্যানেজমেন্টে ম্যাক্সিমাম প্রশ্ন বিগত সাল থেকে রিপিট করা হবে, কিন্তু এই যে ইরেগুলার অধ্যায়গুলো থেকে যে দিয়ে 2টা 3টা প্রশ্ন করছে, এই যে এগুলা এগুলা কে পারবে? তোমরা তো এই অধ্যায়গুলোকে টাচ করোনি ভালোভাবে, এই যে অধ্যায়গুলো অনেকে টাচ করি না আমরা ভালোভাবে, তাহলে এগুলা তো তোমাকে সাফার করাবে। আর এই যে দেখো এখানে কি কথা বলা আছে, প্রত্যেক বছর 2 থেকে 3 থেকে 4টা করে পূর্ণরূপ এসেছে প্রত্যেকটা বছর, এই বছরও 2 থেকে 3টা পূর্ণরূপ আসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জানা ভালো ফিনান্স হচ্ছে না? থেকে কি কোশ্চেন আসবে? হ্যাঁ, চট্টগ্রামে কোনগুলা কোনগুলা? ফিনান্স ফিনান্স না আর না মার্কেটিং না থেকে না, কি এই কোনো যে কোশ্চেন দেখো থাকে? এই ক্লাসটা দেখো, এইটা তোমার জন্য সুবিধা হচ্ছে, আমি আবার রেকর্ড করতেছি, তো ইনশাল্লাহ ওদেরও উপকার হবে। এই যে দেখো প্রশ্ন করা তারা বাদ দিয়ে দিছে, আমি একটু কালারিং ইউজ করে, এই এই জায়গায় দেখো তারা প্রশ্ন করা বাদ দিয়ে দিছে, তাই না? বাদ দেয়নি, দেখো তো, তুমি নিজে দেখো। এটা হচ্ছে জি ভাইয়া। সেশন হচ্ছে 15, 16, 16, 17, এই পর্যন্ত তারা প্রশ্ন করছে। আর প্রশ্ন করেছে দেখো, এই বছর প্রশ্ন করেনি, এই বছর করেনি, এই বছর করেনি, তাহলে এই বছর করবে আবার? করবে? না স্যার, না ভাইয়া। করবে না। না না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এবার মেইন জায়গাতে যাই। ওকে, আমি যে জায়গায় যাব সেই জায়গা থেকে কনফার্ম প্রশ্ন হবে ইনশাল্লাহ, এই 2টা জায়গা মাথায় রাখিও। তাহলে ব্যবসার মুখ্য প্রধান মৌলিক অর্থনৈতিক, এই যে দেখো যদি বলে ব্যবসার অর্থনৈতিক উদ্দেশ্য কি, ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করবে, দিবে যে মুনাফা অর্জন আর সম্পদ সর্বাধিকরণ। তাহলে অর্থনৈতিক উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, ঠিক আছে। আর অপরদিকে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অথবা আলটিমেট গোল যেটা, সেটা হলো হচ্ছে কি আমাদের সম্পদ সর্বাধিকরণ। ওকে, কিন্তু যে জায়গাটা দেখার মতো আছে সেইটা হচ্ছে পড়ার মতো হিসাব সমীকরণটা, এই যে এটা দেখবা, এই সমীকরণটা দেখবা, এটা তো জানো তোমরা ভালো ব্যাপারও। এই 4 থেকে প্রশ্ন হবে, তাহলে এই 4টা দেওয়া আছে কিন্তু ফটো। তাহলে যারা এই ভিডিওটা দেখবা, আর কি তোমাকেও বলবো যে তুমি এই যে ভিডিওটা তোমার সঙ্গে আমি পড়াচ্ছি, তোমাকে এগুলো জিনিস দেখাচ্ছি, তো এগুলো শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য না, এগুলো গুচ্ছতেও তোমার কাজে লাগবে। তাহলে বইটা হাতে পাওয়ার পর গুচ্ছের জন্য একটু ভালোভাবে পড়াশোনা করে যাতে ওই ট্রেনটা মিস না হয় আবার। এটাতেও হবে ইনশাল্লাহ, আমি আশা করি। আমার সঙ্গে কথা বলার কারণেই হোক বা যেমনি হোক, আল্লাহ যাতে তোমার অন্তপক্ষে চান্স করে, তোমার এই ধৈর্যটা দেখে আমি তোমার জন্য দোয়া করতেছি মন থেকে। হ্যাঁ, এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে প্রশ্ন হবে। তাহলে মনে রাখো কিন্তু, দেখো রূপগত, আকারগত, উৎপাদনগত একই কথা। এই ধরনের উপযোগ সৃষ্টি হয় উৎপাদন বা শিল্পের মাধ্যমে।
আর অপরদিকে দেখো সত্যগত, মালিকানাগত, ব্যক্তিগত, এটা উপযোগ সৃষ্টি হয় ক্রয় বিক্রয় বা বিনিময়ের মাধ্যমে। অর্থগত, আর্থিক উপযোগ সৃষ্টি হয় ব্যাংকিং এর মাধ্যমে। আর অপরদিকে জ্ঞানগত, তথ্য প্রচারগত, এই জায়গাটার উপযোগ সৃষ্টি হয় বিজ্ঞাপন, বাজার প্রসারের মাধ্যমে। দেখছো এই জায়গায় এই কথাগুলো দেখছো, এই যে নতুন কথা না? তাহলে এই নতুন কথা থেকে যদি প্রশ্ন করে কোনো বই থেকে কমন পড়বে না, শুধু এই বই থেকেই পড়বে, কারণ নেই। এই যে অনিশ্চয়তাগত উপযোগ সৃষ্টি করে কে? বীমা। বা ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে কে? এই বীমা। তাহলে এই যে অনিশ্চয়তা কথাটা দিয়ে কোনো বই নেই, তাহলে এইটা থেকে প্রশ্ন যদি করে টিচাররা, এই যে কমন পাবা। এছাড়া অঘোষিত দুইটা মান রয়েছে, অঘোষিত দুইটা উপযোগ রয়েছে, একটা হলো মানগত উপযোগ আর একটা হলো সেবাগত উপযোগ, আর সেগুলো তৈরি করা প্রমিতকরণ এবং সেবা। ওকে ওকে, আশা করি আর নাই, এখানে নেই। প্রমিতকরণ পর্যায়করণটা দেখে নাও, আর যারা বইটা নিয়েছো এই জায়গাটা ভুল হয়েছে, হ্যাঁ, মানে একাই করা রিপিট হয়ে গেছে এখানে। তো যাই হোক না কেন, এই জায়গাটা ভুল আছে, এখানে একটু ক্লিয়ার করে দেয় তোমাকেও। প্রমিতকরণ বলতে পণ্য সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত মান নিরূপণ করা। এক কথায় পণ্যর গুণ, বৈশিষ্ট্য, আকার, প্রবৃত্তি বিবেচনা করে যখন তুমি পণ্যর মান নির্ধারণ করবা, সেটাকে আমরা বলি হলো প্রমিতকরণ। আর নির্ধারিত মান অনুসারে যখন পণ্যকে ভাগ করবা, সেটাকে আমরা কি বলবো? পর্যায়করণ বলবো। যেটা এই জায়গায় লেখা উচিত ছিল আমার, বা লিখেছিলাম কিন্তু মিস্টেক হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে যে প্রশ্নটা হতে পারে এই লাস্টেরটা থেকে। তাহলে প্রমিতকরণের ধারণাগত বা মানসিক শ্রম দরকার হয়, আর পর্যায়করণে কায়িক শ্রম বা শারীরিক শ্রমের প্রয়োজন হয়। আশা করি এর মধ্যে থেকে কমন পাবা। আর এই জায়গায় মনে হচ্ছে না দরকার নেই। ওকে, ব্যবসার অন্যতম প্রধান বা মৌলিক কাজ উৎপাদন বা সেবা কর্ম, উৎপাদন বা এবং বন্টন। তাহলে পণ্য দ্রব্য সেবা কর্ম উৎপাদন ও বন্টন, এটাই হচ্ছে কি ব্যবসার মৌলিক কাজ, এটা থেকে আসতে পারে। আর ব্যবসার মুখ্য কাজ, স্বভাবসিদ্ধ কাজ বা সহজাত কাজ হচ্ছে ক্রয় বিক্রয়। হ্যাঁ, ওকে। শিল্প বিপ্লব দেখো কোথায় সংঘটিত হয়, এই যে দেখো ইংল্যান্ড, ব্রিটেন, যুক্তরাজ্য, একই কথা। তাহলে শিল্প বিপ্লব শুরু হয় কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ড যদি না থাকে ব্রিটেনে, ব্রিটেন যদি না থাকে যুক্তরাজ্য, যুক্তরাজ্য যদি না থাকে ইংরেজিতে ইউকে থাকবে। বুঝলা? হ্যাঁ হ্যাঁ না করো না, বের হয়ে গেছো? হ্যাঁ, ওকে। আচ্ছা, বর্তমানে ব্যবসায় ভোক্তা কেন্দ্রিক থেকে, মানে কি বলে, বর্তমানে ব্যবসা ভোক্তা কেন্দ্রিক, এই জন্য ভোক্তাকে ব্যবসার রাজা বলা হয়। অর্থাৎ ভোক্তাকে ব্যবসার রাজা বলা হয় হচ্ছিল, কারণ হলো ব্যবসাগুলো সম্পূর্ণটা কি ভোক্তা কেন্দ্রিক। কিন্তু এখন কথা হলো, মানে এই যে কি জানি একটা কনসেপ্ট ছিল যে উৎপাদন কেন্দ্রিক বাজার ভোক্তা কেন্দ্রিক হয়ে গেছে কোন যুগে? আধুনিক যুগে। এই প্রশ্নটা ক্যান্সেল এখানে নেই, অ্যাড করিনি, যাই হোক। আর এখানে নেই, এই জায়গাটা দেখো, এই জায়গা থেকে আসতে পারে। তাহলে ব্যবসার জীবন শক্তি বলা হয় পুঁজিকে বা অর্থকে, ব্যবসার রক্ত প্রবাহ বলা হয় পুঁজিকে বা অর্থকে, ব্যবসার চালিকা শক্তি বলা হয় শ্রমিক বা মানব সম্পদকে। এই জায়গাটাই ভুল করবা তোমরা। তাহলে ব্যবসার চালিকা শক্তি বলতে বোঝাবে শ্রমিক এবং মানব সম্পদকে, আর ব্যবসার শ্বাস প্রশ্বাস বলা হয় যোগাযোগকে বা তথ্যকে। ঠিক আছে, এটা একটা নতুন কনসেপ্ট। এটা কি আগে জানতা তুমি সেতু? না ভাইয়া, এটা এই তো, তাহলে ব্যবসার দেওয়া শ্বাস ছিল না। প্রশ্বাস বলা হয় যোগাযোগকে বা তথ্যকে, আর অপরদিকে রক্ত প্রবাহ বলা হয়, মানে রক্ত, সেটা হলো কি আমাদের পুঁজি বা অর্থকে। ওকে ওকে, এবার দেখো এই যে যে প্রশ্নটা বলছিলাম, উৎপাদন নিয়ন্ত্রিত বাজার ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তর হয় আধুনিক যুগে। আর এখানে খেয়াল করো, অর্থের প্রচলন হয় মধ্যযুগে, এক মালিকানা ব্যবসা তৈরি হয় মধ্যযুগে, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান চালু হয় মধ্যযুগে। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে আধুনিক যুগে কোম্পানি সংগঠন, ব্যবসায়িক জোট এগুলো আসে, এবং যৌথ মূলধনী কোম্পানির উৎপত্তি হয় আধুনিক যুগে। ঠিক আছে, এটা বুঝলা? আশা করি বুঝতে পারছো। আর এই যে দেখো ব্যবসায়িক জি ভাই। বাজার, বৈশ্বিক বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে, যেটা আসলে আধুনিক যুগে। আসতেও পারে, বলা যায় না। ওকে, এবার আসি এই জায়গায়, এই যে কি বলা হচ্ছে, এমএস ওয়ার্ডটা অন করলে দেখতা যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথা থেকে প্রশ্ন করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোথা থেকে প্রশ্ন করছে, এটা পিডিএফটা অন করেছি। এই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে, এই যে দেখো ডিজেল। ঠিক আছে, এই যে দেখছো ডিজেল। তাহলে এই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কনফার্ম প্রশ্ন করবে এই চারটা থেকে। তাহলে কি করবা, এটা ভালো করে পড়বা, এটা থেকে কনফার্ম প্রশ্ন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কি কি প্রশ্ন করবে? চট্টগ্রাম না করলে গুচ্ছ করবে, কনফার্ম। যাও, তাহলে এগুলা সুন্দর করে পড়বা। এখানে দেখো মৎস্য চাষ, ওটাই হ্যাসারি, এটা হলো প্রজনন শিল্প। কিন্তু এই যে দেখো মৎস্য শিকার, এটা আবার নিষ্কাশন বা উত্তোলন শিল্প। দেখছো দুটো কনফ্লিক্ট, এই জায়গাটা মাথায় রাখতে হবে। দেন এইদিকে বনায়ন বা গাছ লাগানো, এগুলো হচ্ছে কি প্রজনন শিল্প, কিন্তু বন থেকে কাঠ সংগ্রহ সেটা হবে কি নিষ্কাশন শিল্প। তাহলে এক কথায়
উৎপাদিত পণ্য যখন উৎপাদন কাজে ব্যবহার করা হবে সেটাই হলো কি প্রযোজন শিল্প, ঠিক আছে। আর অপরদিকে হলো আরেকটা আছে আমাদের নিষ্কাশন শিল্প, বলতেই হচ্ছে প্রকৃতি প্রদত্ত উৎস থেকে আমরা কোনো জিনিস সংগ্রহ করাকে আমরা কি বলবো, নিষ্কাশন শিল্প। দেন আমাদের উৎপাদন শিল্প আছে, উৎপাদন শিল্প 5 প্রকার আছে, কিন্তু এই 2 ধরনের উদাহরণ থেকে আসার সম্ভাবনা বেশি আছে। তাহলে সার, সিমেন্ট, সাবান, ইস্পাত শিল্প, এগুলা থেকে যৌগিক শিল্প বলা হয়। আর এগুলো হচ্ছে কি বিশ্লেষণ শিল্প বলতে এই কটাকে বোঝানো হয়। অর্থাৎ এখানে বলে নি বিশ্লেষণ শিল্প বলতে একটা শিল্প থেকে অনেকগুলা পণ্য উৎপাদন করা, আর অপরদিকে যৌগিক শিল্প বলতে অনেকগুলা জিনিস জড়ো করে একটা পণ্য উৎপাদন করা, অর্থাৎ তারা বিপরীতমুখী, ইনভার্স রিলেশনশিপ। ওকে, এই জায়গা থেকে এতটুকু ইম্পর্টেন্ট। ওকে, এছাড়া এই যে এটা দেখো, ব্যবসার প্রথম এবং প্রধান শাখা হলো শিল্প, এবং ব্যবসায়ের প্রধান কাজ সেটাই হচ্ছে শিল্প। তারপরে ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদনকারী শাখা বলা হয় শিল্প। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবেশদ্বার বলা হয় শিল্পকে। আরেকটা প্রশ্ন এখানে বলে দেয়, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। এটা জানো কি তুমি? তোমরা জানো এগুলা? হ্যাঁ, আমাদের বাণিজ্যিক রাজধানী হলো চট্টগ্রাম। হ্যাঁ, এবং শিল্পের কার্যক্রম দেখো কেন্দ্রীভূত, অর্থাৎ শিল্পের কার্যক্রম কিন্তু কেন্দ্রীভূত, অর্থাৎ কেন্দ্রের মধ্যে থাকে। তাহলে এখানে এই কটা প্রশ্ন ছিল। এছাড়া এই যে পণ্য রপ্তানি বলতে কি বোঝায় এটা দেখবা, মানে এক জায়গা থেকে নিয়ে এসে আবার আরেক জায়গায় করা, এখানে উদাহরণ দিয়ে আসতে পারে, তাহলে একটু মনোযোগ সহকারে দেখিও। বাণিজ্যর কাজ কি রকম? বিকেন্দ্রীভূত। হ্যাঁ, বাণিজ্যর কাজ বিকেন্দ্রীভূত। এবং মোস্ট ইম্পর্টেন্ট দেখো নতুন একটা প্রশ্ন, বাণিজ্য বা পণ্য বিনিময়ের ক্ষেত্রে প্রথম এবং প্রধান বাধা কোনটি? ব্যক্তিগত প্রতিবন্ধকতা। অথবা বাণিজ্য প্রথম কোন উপযোগটা সৃষ্টি করে? ব্যক্তিগত সত্যগত মালিকানা সত্ত্ব। কিসের মাধ্যমে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। বোঝা গেল? ওকে, আশা করি এর মধ্যে থেকে আসবে সেবার বৈশিষ্ট্য 4টা। এর মধ্যে এই বৈশিষ্ট্যটা নিয়ে ঝামেলায় পড়ো, এই যে কি হলো এটা, ওকে, এই যে পচনশীলতা আছে না, তো এই জায়গায় কিন্তু অপচনশীল কথাটা অনেক বই ভুল করছে, মানে অনেক বই অপচনশীল দিয়েছে, কিন্তু আসলে ভুল। সেবা হচ্ছে সবচেয়ে পচনশীল একটা আমাদের প্রোডাক্ট, অর্থাৎ সেবাকে তুমি কোনোভাবে সংরক্ষণ করে যেতে পারো না, যে সময় হয় সেই সময় শেষ হয়ে যায়। সুতরাং সবচেয়ে পচনশীল হচ্ছে কি? সেবা। তাহলে এই জায়গায় অনেক বই কি করছে? অপচনশীল দিয়ে রাখছে। তাহলে তুমি এই জিনিসটা মাথায় রাখবে, বা তোমরা যারা এই ভিডিওটা দেখবো মাথায় রাখবে, তাহলে এই 4টাই বৈশিষ্ট্য সেবার, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে ইনশাল্লাহ। এছাড়া টিসিবির পূর্ণরূপ কি? এই যে দেখো, ট্রেড কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা আসতে পারে। ওকে, ডাম্পিং মানে দেশীয় মূল্যে চেয়ে কম মূল্যে পণ্য বিক্রি করা, ওটাকে আমরা ডাম্পিং বলে থাকি। ব্যবসার বাহ্যিক রূপকে আমরা বলি সার্বজনীন বা সামষ্টিক রূপ। হ্যাঁ, ওকে। এছাড়া ব্যবসায় পরিবেশ, ব্যবসা পরিবেশে জাস্ট এই 4টা থেকে যা প্রশ্ন হবে এই 4 থেকেই হবে, একটা প্রশ্ন হবে এই জায়গা থেকে। হ্যাঁ, ওই যে দেখো কালার করা দেওয়া আছে, মানে বোল্ড করা আছে, এটা দেওয়া আছে পিডিএফ কি বলে দেওয়া আছে, ফটো দেওয়া আছে, দেখিও একটু। এই যে দেখো এগুলা থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, এই যে এখানে যেগুলো কমপ্লিট করা আছে সব ক্লিয়ার করে দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন হবে। দেন এই জায়গাটা দেখিও, তাহলে এখানের এই 2 জায়গা, তাহলে আমরা এতক্ষণ যে কথা বললাম না, কমসে কম অলরেডি 4টে প্রশ্ন বের হয়ে গেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অলরেডি এই জায়গা থেকে 4টে প্রশ্ন করছে, দেখিও, প্রমাণ দেবনি। এরপর এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, দেখো অনেকগুলো তথ্য আছে এখানে, একটু খেয়াল করো শুধু। ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ অর্থনৈতিক পরিবেশ, গুরুত্বের বিবেচনার সবচেয়ে প্রথম পরিবেশ ব্যবসা অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া উন্নতির পেছনে আমাদের অর্থনৈতিক পরিবেশের অবদান সবচেয়ে বেশি। পণ্য চাহিদা নির্ধারণকারী পরিবেশ এবং ব্যবসার উপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ। আবার এখানে যখনই বলবে ব্যবসার উপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী পরিবেশ কোনটি, অর্থনৈতিক দিয়ে বসে থাকবে, কিন্তু অর্থনৈতিক না, সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, কিন্তু প্রভাব বিস্তার করে সবচেয়ে কি? সামাজিক পরিবেশ, কারণ মানুষেরা। এখানে দেখো মাথায় রেখো, অর্থনীতির আকার সমাজের চাহিদা, তাহলে ব্যবসায়ের বা পণ্যর আকার নির্ধারণকারী পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, কিন্তু ব্যবসার চাহিদা অথবা পণ্য চাহিদা নির্ধারণকারী পরিবেশের নাম হচ্ছে সামাজিক পরিবেশ। ঠিক আছে, ওকে। বাংলাদেশের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ কোনটি এবং সবচেয়ে প্রতিকূল পরিবেশ কোনটি? তাহলে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ এখন সামাজিক পরিবেশ। ঠিক আছে, যদিও সবাই বলবে প্রাকৃতিক পরিবেশ, কিন্তু বাস্তবিকতা না, কারণ অলরেডি দুর্যোগ অনেক শুরু হয়ে গেছে। আর অপরদিকে প্রতিকূল পরিবেশ বলতে আমাদের রাজনৈতিক পরিবেশটা সবচেয়ে প্রতিকূল। ওকে, ওকে। এরপর এই যে এই জায়গাটা দেখো, একচেটিয়া ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? আশা করি আর আসবে না। ওকে, এই 4টা দেখো, এই চার্টগুলো কোথাও অ্যাকুমুলেট করে দেওয়া নেই, সুন্দর করে পিকচার দেওয়া আছে, একটু কষ্ট করে ভাই দেখিও, এইখান থেকে ইনশাল্লাহ
আমি কনফার্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 35টা প্রশ্নের মধ্যে এখান থেকে একটা প্রশ্ন কমন পড়বে তোমাদের। তাহলে দেখে নিও এটা, হ্যাঁ অনেক তথ্য দেওয়া আছে। এবার এক মালিকানা ব্যবসা থেকে একটা প্রশ্ন হতে পারে, সে প্রশ্নটা কি হবে জানি না, কিন্তু তারপরেও কোথা থেকে হবে এটা মনে হচ্ছে না, এই জায়গা থেকে হবে, এই জায়গা এটা হতে পারে যে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে আইন নেই, হ্যাঁ আর এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানকে গ্রাহকের পণ্য ভান্ডার বলা হয়। হ্যাঁ, পরিবর্তনশীলতা চাহিদার সম্পূর্ণতার ভিত্তিতে সবচেয়ে মানে পছন্দনীয় ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এক মালিকানা ব্যবসা। হ্যাঁ, আর একটা চার্ট আছে, এই চার্টটা দেখো, এই চার্টটা সব বই দেওয়া নেই, শুধু আমি এখানে অ্যাকুমুলেট করেছি ইনশাল্লাহ। এই চার্টটা দেখবা, তাহলে দায় দায়িত্বের বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপছন্দনীয় হচ্ছে এক মালিকানা, এবং সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং পছন্দনীয় হচ্ছে কোম্পানি সংগঠন। গঠনের দিক থেকে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে এক মালিকানা, কিন্তু অপছন্দনীয় হচ্ছে কোম্পানি সংগঠন। আবার দেখো মূলধন ক্ষেত্রে, হ্যাঁ সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে এক মালিকানা এবং সবচেয়ে কি মানে পছন্দশীল কোম্পানি সংগঠন। তাহলে এই প্রশ্নগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় করা উচিত, বা ঢাকা বিশ্ববিদ্যালয় করে, অন্যগুলো করবে না। বুঝলা এখানে, বুঝলা সেতু? জি ভাই বুঝতে পারছি। ওকে, অংশীদারির এই আইনগুলো দেখে নাও ভাই একটু। হ্যাঁ, অংশীদারি এখানে আইন থেকে যদি প্রশ্ন করে, এই আইনগুলো থেকে আশা করি প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। এর বাইরে এর বাইরে যে প্রশ্নটা হতে পারে এই চারটা থেকে, এই যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি, দিগদর্শন বা ব্যবসায়িক কাঠামো বলা হয় চুক্তিকে। দেখো এটা কিন্তু নাই, ব্যবসায়িক কাঠামো বলা হয়, তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাঠামো বলা হয় কোনটিকে? চুক্তিকে। ঠিক আছে, এটা মাথায় রাখিও। এবং সবচেয়ে অতি ক্ষণস্থায়ী ভঙ্গুর প্রকৃতির ব্যবসা হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান সত্য পারস্পরিক আস্থা এবং বিশ্বাস। ঠিক আছে, আর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। বোঝা গেল? আমি গত বছর আমি কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা তখন আমি ঘুমাই না, কারণ ছেলেপেলেরা ঘুমাইতে দেয় না, ওরা ফোন করে 3টা 4টা পর্যন্ত। আমি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 4টা পর্যন্ত ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছি, এবং 1 ঘন্টা 1.5 ঘন্টাতে আমি পুরো বই শেষ করে দিয়েছি। দেখো তোমারও দেখো 2টা বই শেষ হয়ে যাচ্ছে। এরপর এরপর কি আসতে পারে? কন্টাক্ট অফ আটমোস্ট গুড ফেইথ, এই কথাটা হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতো। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, অংশীদারি কারবারের সদস্য সংখ্যা বলা আছে কোম্পানি সংগঠনের 1994 সালে 4 ধারা আইনে, অথচ আমরা পড়তেছি কি অংশীদারি। তাহলে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট, যদি অন্য বিশ্ববিদ্যালয় না করার সম্ভাবনা অনেক বেশি। এই চারটা দেখো, এখান থেকে আশা করি প্রশ্ন হবে। তাহলে আমাদের 3 ধরনের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, মালিকানা হস্তান্তর করা যায় কি না যায়, দায় কি রকম, কর কয়বার দেয়, নিবন্ধন বাধ্যতামূলক কিনা, আইনগত সালের, সদস্য সংখ্যা কতজন। এই জায়গা থেকে প্রশ্ন আমাকে যদি প্রশ্ন করতে দেয়, এই প্রশ্নটা আমি করতাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি প্রশ্ন করতে দিত, এই প্রশ্নটা করতাম যে সীমিত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? কয়জন? 3 জন। এর মধ্যে একজনের দায় কি থাকবে? সীমিত, এবং 2 জনের দায় কি থাকবে? অসীম থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করতে দিলে এই যে 2 জনের দায় যে অসীম থাকবে, এই প্রশ্নটা করতাম। দেখো ম্যানেজমেন্টেও কিছু প্রশ্ন করা যাবে, একটা ছেলে মেয়েকে আমি পাশ করতে দেবো না এমন প্রশ্ন করতে পারবো। তোমরা যারা ম্যানেজমেন্টকে মনে করো আরে সহজ, কিন্তু না, ম্যানেজমেন্টে প্রশ্ন করলে তোমরা পাশে করতে পারবা না। ওকে, এবার আসি, এবার যে জায়গা থেকে প্রশ্ন হবে এই চারটা থেকে হতে পারে, এই চারটা। হ্যাঁ, অলরেডি পিকচার দিয়েছি, দেখে নিও কোন অংশীদার কি কি করতে পারে না করতে পারে, এই জায়গাটার কথা বলতেছি। হ্যাঁ, এটি দেখে নিও। ওকে, এছাড়া বিলোপ সাধন দরকার নাই, কিন্তু এখানে একটা ডেট আছে। আচ্ছা আচ্ছা, পরে আসতেছি। বিলোপ সাধনটা দেখে নাও ভাই, এই জায়গা থেকে একটা প্রশ্ন হবে বিলোপ সাধন। হ্যাঁ, আমাদের হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে একটা প্রশ্ন করবে। তাহলে বিলোপ সাধন করা হয় 19-39 ধারা থেকে, বিলোপ সাধন করা হয় 5টি ধারা অনুসারে। আর অপরদিকে হলো এই এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট কারণ যে কেন বিলোপ সাধন হয়। তাহলে বাধ্যতামূলক বিলোপ সাধন হতে হলে দেউলিয়া ঘোষিত হলে একজন বাদে সকল সদস্য সংখ্যা 2 জনের কম হলে, তাহলে ওটা বাধ্যতামূলক বিলোপ সাধন হয়। এছাড়া বিশেষ ঘটনা সাপেক্ষে, যেমন কোন অংশীদারের মৃত্যু হলে বা নির্দিষ্ট উদ্দেশ্য বা সময় টানতে যদি প্রতিষ্ঠিত হয় অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটা। হ্যাঁ, এটা দেখলা? এটা কথা বলো না বের হয়ে গেছো? জি ভাই দেখছি। আচ্ছা ঠিক আছে, এই চারটা একটু দেখে নাও।
এই তো এইটার কথা বলছিলাম, তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না। এই প্রশ্নটা এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় করেনি, আমাকে করতে, যদি কোনো বিশ্ববিদ্যালয় প্রশ্ন করতে দেয় এই প্রশ্নটা আগে করব অংশীদারি থেকে। হ্যাঁ, ওকে। আর বাকিটা বাকি দিক আশা করি দেখে নি এমনিতেই। হুম, নিবন্ধন না করার পরিণাম 69 ধারা, আর আশা করি আসবে না, আশা করি আসবে না। ওকে, কোম্পানি সংগঠন অ্যাটলিস্ট 4টা প্রশ্ন আসবে, 4টে থেকে 5টা প্রশ্ন আসবে কনফার্ম। তো আমার আসলে বিজনেস ওয়ার্ল্ড বইটা থেকে দেখানো ভালো ভালো হইতো, অর্থাৎ ওখানে বৈশিষ্ট্যগুলো অ্যাকুমুলেট করা আছে, পিডিএফটা অন করতে মন চাচ্ছে না, এটা থাক, আমি ডিরেক্ট তোমাকে এখান থেকেই দেখাই। এই সালগুলো দেখো, হ্যাঁ, সালগুলো থেকে একটা প্রশ্ন আসতে পারে। দেখো এভাবে অ্যাকুমুলেট করা সাল কোথাও নেই, তাহলে এই সালগুলো দেখো, বিশ্ব প্রথম কোম্পানি আইন 1844, দেন বাংলাদেশে কত কত সালে কার্যকর হয়, কোম্পানি আইন কত সালে, সব এখানে দেওয়া আছে। এই জায়গাটা দেখো একটু, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। আমাদের ধারা 44টা, তাফসিল 11টা, অনুচ্ছেদ হচ্ছে 11টা, তফসিল 12টা, অনুচ্ছেদ 11টা। ওকে, এছাড়া প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে, সদস্য সংখ্যা দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন, পাবলিক ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। ওকে, এরপর এরপর এই যে দেখো, কোম্পানি সংগঠন শেয়ার হোল্ডারগণ লাভের অংশ হিসেবে লভ্যাংশ পায় আর ঋণদাতারা সুদ পায়। মোস্ট ইম্পর্টেন্ট দুটো কথা, এই বছরে প্রশ্ন হয়েছে এই জায়গা থেকে। আর পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তর করতে পারে, কিন্তু প্রাইভেট লিমিটেড করতে পারে না। হ্যাঁ, পরিচালনা পর্ষদের মুখ্যপাত্র হচ্ছে কোম্পানির সচিব। এছাড়া এছাড়া কোথা থেকে আসবে, এগুলো তো পারবা, এইদিকে পারবা পারবা, এগুলা আসার মতো জায়গা নেই আশা করি। ও তো এই তো, এই জায়গা নিবন্ধন পত্র পাওয়ার পরে কাজ শুরু করতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি পেতে হলে তাকে কাজ আরামের পত্র সংগ্রহ করতে হয়, তাছাড়া সে পারে না। ওকে, এই যে এমওএ এর পূর্ণরূপ কি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটা থেকে প্রশ্ন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাব্রিভিয়েশন। তো এই জায়গায় এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপর কর্ম নকশা, নীল নকশা, ক্ষমতার ধারা বলা হয় উদ্দেশ্য ধারাকে। হ্যাঁ, আর এখানে দেখো কোম্পানি সংগঠন কমপক্ষে 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 জন কিন্তু স্বাক্ষরিত হতে হবে, অর্থাৎ কোম্পানি সংগঠনের যে স্মারকলিপি, সেই স্মারকলিপি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 জন উদ্যোক্তা এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 জন উদ্যোক্তা কিন্তু স্বাক্ষরিত হতেই হবে, তাছাড়া ওটা অনুমোদন করা সম্ভব নয়। তৃতীয় পক্ষের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করা হয় এই স্মারকলিপির মাধ্যমে। তো এই স্মারকলিপির ক্ষেত্রে এই 6টা ধারা থেকেই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছিল, আমাদের রাষ্ট্রীয় করেছিল, একটু দেখে নিও। আর অপরদিকে এইটা দেখো, টেবলে তফসিলে বা তফসিল মানে এ এ না থেকে এক থাকতে পারে, আর এ ও এ মানে হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। ওকে, এই অধ্যায়ে একটু বেশি সময় লাগবে, এরপর আমরা তাড়াতাড়ি বাইপাস করব। ওয়েট, এইদিকে এই যান 5%, এটা ভালো করেই জানো। আর অপর দিকে এদিকে লাগবে না, কোম্পানি সভা, সভা থেকে একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই সবার ক্ষেত্রে ডেট চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এটা আমাকে আপডেট করা উচিত ছিল। এখানে ভিডিওটা অফ করা যাচ্ছে যাচ্ছে না, যেন আপডেট দিতে পারতেছে না, আমি এটা পোস্ট করবো নি। হ্যাঁ, তুমি একটু দেখে নিও, সে তো একটু দেখে নিও, এখানে ডেট গুলো চেঞ্জ হয়ে গেছে, মানে 21 দিন করা হয়েছে সম্ভবত, এটাও 21 দিন করা হয়েছে, এটা আমি একটু পরে দিতেছি। তো আশা করি আপডেট নিউজ থেকে দিবে না, এই জায়গা থেকে প্রশ্নই হবে না। এই জায়গাটা দেখো, অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে সবার আগে ঋণদাতাদের দায় পরিশোধ করা হয়, তারপর অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দায় পরিশোধ করা হয়, তারপর সাধারণ শেয়ার হোল্ডারদের দায় পরিশোধ করা হয়। হ্যাঁ, আর অপরদিকে এই 4টা একটু মনে রাখিও, আশা করি এই 4টা থেকেই প্রশ্ন হবে কনফার্ম, একটা দুটো প্রশ্ন হবে, সুন্দর করে দেওয়া আছে, মানে পিকচার দেওয়া আছে, একটু দেখে নিও। এখানে ধারাগুলো দেওয়া আছে। সাধারণ শেয়ার কনফার্ম প্রশ্ন হবে এই 4 থেকে, চট্টগ্রামে এখান থেকে কনফার্ম প্রশ্ন হবে। সাধারণ শেয়ার, এদের পরিচালনা অংশগ্রহণ করতে পারে, ভোটার অধিকার আছে, লভ্যাংশ অনিশ্চিত এবং অপরিবর্তনশীল। হ্যাঁ, আর অপরদিকে আমাদের অগ্রাধিকার শেয়ার হচ্ছে হাইব্রিড শেয়ার, সংকর শেয়ার, মিশ্র শেয়ার, এরা পরিচালনা অংশগ্রহণ করা, ভোটার অধিকার নেই। তারপরে লভ্যাংশ মূলধন পেতে সবার আগে ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, এই তথ্যগুলো এখানে দেওয়া আছে, তাহলে এই জায়গাগুলো দেখবা। এছাড়া বোনাস শেয়ারটা দেখবা। আর অপরদিকে অগ্রাধিকার শেয়ার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার কাদের দেওয়া হয়, পুরাতন এবং বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে। হ্যাঁ, এতটুকুই।
এছাড়া এই চারটা কোনো বই নেই, এই চারটার একটু স্ন্যাপশট নিয়ে নাও তো, তাড়াতাড়ি শেষ করে দিতেছি। হ্যাঁ ওকে জি ভাইয়া নিয়েছি। ওকে, এইদিকে পরিচালক, এই তো পাইছি। তাহলে কোম্পানি সংগঠন, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন পরিচালক থাকে, পাবলিক লিমিটেডের ক্ষেত্রে 3 জন পরিচালক থাকে। হ্যাঁ ওকে, আর নেই এইদিকে শেয়ার ওয়ারেন্টি, এখান থেকে প্রশ্ন হতে পারে, তবে দেখে নিও বইটা পাওয়ার পর। এই যে শেয়ার খণ্ডন রিজার্ভ খণ্ডন একটু দেখে নাও বা স্ন্যাপশট নিয়ে নাও, গ্রুপেও দেওয়া আছে, দেখে নাও একটু। শেয়ার খণ্ডন রিজার্ভ খণ্ডন কি পড়লেই বুঝবা। এছাড়া 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 মনে হচ্ছে না হবে এখান থেকে। ওকে, হবে না, এখান থেকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ করলেও করতে পারে। এই জায়গাটা একটা স্ন্যাপশট নিয়ে রাখো, প্রশ্ন করতে পারে এই জায়গা থেকে, একটা প্রশ্ন হলে হবে। ওকে, সমবায় সমিতি, সমবায় সমিতি থেকে তারা প্রশ্ন করতেছে, প্রশ্ন করলে সাল থেকে প্রশ্ন করতে পারে। সালগুলো দেখো সব অ্যাকুমুলেট করা দেওয়া আছে, এভাবে কোনো বইয়ে সালগুলো নাই। আর প্রশ্ন হলে কোথা থেকে হবে, কোথা থেকে হবে, এই যে এই জায়গা থেকে, ঠিক আছে, সদস্য সংখ্যা থেকে। এছাড়া এই চার থেকে হবে। তাহলে এই চার থেকে কিন্তু কনফার্ম প্রশ্ন হবে, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, তোমাদেরও আসবে, চট্টগ্রামে আসবে, গুচ্ছতেও আসবে ইনশাল্লাহ। আর এই জায়গাটা দেখো, বৈশিষ্ট্যগুলো এখানে নিয়ে আসা আছে। তাহলে এর গুলোর মধ্যে থেকে হবে, যেমন শেয়ার, শেয়ার ক্রয়ের সীমা হচ্ছে 5,000 অথবা 20% অথবা 1/5%, মানে 5 অংশ, এবং শেয়ারের মূল্য সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 500 টাকা। আর প্রত্যেকটা বা সদস্যদের ভোটার অধিকার একটা, কিন্তু কোম্পানির ক্ষেত্রে যার জয়টা শেয়ার রয়েছে, সাধারণ শেয়ার রয়েছে, তারা তো এটা কি করতে পারে, ভোট দিতে পারবে। ওকে, আশা করি এর মধ্যে আসবে না, আর আসবে না, আর আসবে না। রাষ্ট্রীয় ব্যবসা, এই চারটা শুধু একবার দেখে নিও। হ্যাঁ, এই যে দেখো স্ন্যাপশট নিয়ে নাও, তাড়াতাড়ি শেষ করে দেই। ওকে, এইটা থেকে আসবে। এছাড়া এছাড়া আশা করি আসবে না, আসবে না, এগুলো থেকে আসবে না, আসবে না। পিপিপি, হ্যাঁ পিপিপির নীতিটা 2010, এটা মাথায় রাখিও, তাহলেই হবে আশা করি। এ থেকে আর আসবে না। এই চারটা সুন্দর করে গ্রুপে, মানে গ্রুপে পিকচার দেওয়া আছে, এখানে অনেক তথ্য আছে কনফার্ম। গুচ্ছ এখান থেকে প্রশ্ন করবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন করবে কনফার্ম। সে তো আসো না, ঘুমাইছো? জি জি না ঘুমাচ্ছি। আমার ঘুম ধরতেছে। এই চারটা থেকে প্রশ্ন হবে, সুন্দর করে পিকচার দেওয়া আছে, দেখে নিবা, অনেক বড় চার্ট কিন্তু, ঠিক আছে। আর বই পাওয়া মাত্র এটা পড়ে নিও, আর তোমরা যারা বইগুলো নিয়েছো এই চারটা দেখবা। প্যাটার্নের সেম, এই যে দেখো চার্ট দেওয়া আছে, এই চারটাও দেওয়া আছে, এই চারটাও দেখবা, প্যাটার্ন থেকে প্রশ্ন করা হবে কনফার্ম। প্যাটার্ন, ট্রেডমার্ক আর হচ্ছে কপিরাইট, এই জায়গাগুলো থেকে প্রশ্ন কমন করবে। পরীক্ষার পর প্রশ্ন কোনটা আছে সেটা কমন দেবনি, মানে বলে দেবনি যে এটা আছে। সব কটা প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। তাহলে তোমার একটু জি এই যে স্ন্যাপশট নিয়ে নাও, এটা নিয়ে জি নাও, ভাইয়া। এটা নিয়ে নাও। হ্যাঁ ওকে, এটাও নিয়ে নাও, যদি গ্রুপে পেজে যদি না পাও তাহলে এখান থেকে নিয়ে নাও। ওকে ওকে, এবার তাহলে আর প্রশ্ন করার মতো জায়গা আশা করি নেই। এইটা দেখো আইএসও এবং বিএসটি, এই পূর্ণ রূপগুলো দেখে নাও। হ্যাঁ, এখান থেকে আসতে পারে একটা, তবে সম্ভাবনা খুবই কম। আর এইদিকে এই তো এই জায়গা, এটা একটা স্ন্যাপশট নিয়ে নাও, দেওয়া আছে অবশ্য 40টা পেজের মধ্যে এটা দেওয়া আছে, আশা করি এটা থেকে আসবে। ঠিক আছে, অলরেডি এই যে দেখো আসছিল কিন্তু, এই যে এই পাশ থেকে সংশ্লিষ্ট সংস্থা থেকে আসছিল কিন্তু। এরপর এসএমইটা দেখে নাও, মানে পূর্ণ রূপটা বেশিরভাগ আসে এসএমইর পূর্ণ রূপ। আর তারপর আছে এসএমই বা বাণিজ্যিক ব্যাংকের ঋণের মানে সীমাটা সর্বনিম্ন 50,000 এবং সর্বোচ্চ 10 কোটি টাকা। এছাড়া এখান থেকে প্রশ্ন করার চান্স একদমই নেই। বিএসসিআই এর পূর্ণ রূপটা দেখে নিও, পূর্ণ রূপগুলোতে আমরা যাচ্ছি, এখান থেকে আর প্রশ্ন করবে না, প্রশ্ন করবে না, করবে না, করবে না, আশা করি ইনশাল্লাহ করবে না। এই ডাব্লিউটিও, হ্যাঁ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, পূর্ণরূপ বাংলাদেশ সদস্যপদ লাভ করে ওইটা। আর ডাব্লিউটিও সেল, মানে এটা সেল বলো কেল বলো যাই বলো না কেন, চট্টগ্রামে, ঠিক আছে, এটা আসতে পারে। এছাড়া এছাড়া আর নেই, আর নেই, আর এইদিকে নেই, নেই। এই জায়গায় একটা প্রশ্ন আছে, এই তো এন্টারপ্রেনার,
এর প্রতিবাদ শব্দ হচ্ছে উদ্যোক্তা এবং শিল্প উদ্যোক্তা, অন্য কিছু না। আর অপরদিকে রিচার্ড ক্যান্ডিলন 1775 সালে এই উদ্যোক্তা কথাটা ব্যবহার করছে। আর ব্যবসা সংগঠনের প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তার প্রধান কাজ হচ্ছে ব্যবসাকে সংগঠিত করা বা ঝুঁকি গ্রহণ করা। হ্যাঁ, এই এতটুকুই। এবার আসি সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপার থেকে সবচেয়ে প্রশ্ন হবে, ও আরেকটা অধ্যায় আছে ব্যবসার তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রত্যেক বছর দুটো একটা করে প্রশ্ন করছে। হ্যাঁ, এই যে দেখো আইবিএম সর্বপ্রথম অনলাইন ব্যবসা শুরু করছে কত? 1996 সালে। ইন্টারনেট প্রথম চালু হয়েছে 1996 সালে। হ্যাঁ, ওকে। আর অপরদিকে সর্বপ্রথম ব্যবসার ক্ষেত্রে সম্পূর্ণ ই বিজনেস প্রয়োগ করছে আমাজন। ঠিক আছে, ওকে। আর এছাড়া এগুলো তো ভালোভাবে জানো। এই জায়গাটা স্ন্যাপশট নিয়ে নাও, এই যে এই জায়গাটা দেওয়া আছে কিন্তু। এই যে দেখো, এই উদাহরণগুলো আসতে পারে, এছাড়া আর আসবে না, আসবে না, আসবে না। এটিএম বুথ, এটার পূর্ণ রূপটা দেখো, এটিএম বুথের পূর্ণ রূপটা দেখো। এবং এটিএম বুথ কে প্রথম চালু করছে? ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক, না ইএফআরএফ এটা। হ্যাঁ, আর এটিএম বুথ চালু করছে হলো চার্টার স্ট্যান্ডার্ড ব্যাংক। কই গেল? এই তো। তাহলে বাংলাদেশে সর্বপ্রথম এটিএম এবং এমসিআইসিআর চালু করছে কে? এই এমসিআইসিআর এটা কিন্তু একটা ইলেকট্রনিক চেক, এটা চালু করছে চার্টার স্ট্যান্ডার্ড ব্যাংক। আসতে পারে আশা করি। আর এছাড়া ডেবিট নোট, ক্রেডিট নোট একটু দেখে নাও, আসতেও পারে, তবে আসার সম্ভাবনা খুবই কম। আর এইদিকে মোবাইল ব্যাংকিং না, দরকার নাই। ব্যবসার নৈতিকতা দরকার নেই, দরকার নেই। সিএসআর এর পূর্ণরূপ, হ্যাঁ, সিএসআর এর পূর্ণরূপ। আর একটা কি জানি আছে এখানে, আর একটা আছে অ্যাব্রিভিয়েশন, আর একটা আছে, এই তো ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, মানে বর্জন পরিশোধন। তোমরা তো ঢাকায় আছো, হ্যাঁ, প্রচুর গন্ধ, আমি এই জন্য ঢাকা ভালো লাগে না। আমি ছিলাম ঢাকাতে 2015 সালে। তাহলে ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আসতে পারে। আমি চাই মেয়র আনিসুলের মতো, হ্যাঁ, ওনার মতো 8-10-12টা লোক ঢাকার মধ্যে গজায় উঠুক, ঢাকাটাকে সুন্দর করুক। এবং 3R দেখে নাও, এটা আসতে পারে। ঠিক আছে, 3R, ওকে। আর আর নেই। সেতু আছো না ঘুমাইছো? হ্যাঁ, আছি ভাইয়া। আছো, আচ্ছা ঠিক আছে। ওকে, এই 4টা থেকে আসতে পারে। প্রশ্ন কমন দিতেছি তো নাকি? আর সরাসরি তো প্রশ্ন দেওয়া সম্ভব না, একটু পরিশ্রম করো। তাহলে আমাদের ব্যবস্থাপনা থেকে প্রশ্ন হতে পারে এই 6টা উপাদান। 6টা উপাদান থেকে দেখো অনেকগুলো তথ্য দিয়েছে এখানে। 6টা উপাদান মুখস্থ করো, প্লাস এই তথ্যগুলো দেখো। 6M প্রবর্তন করে টেরিয়ান ফ্রাঙ্কলিন, তিনি ব্যবস্থাপনাকে সামাজিক বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া ব্যবস্থাপনার সবচেয়ে জটিল উপাদান, ব্যবস্থাপনার তালিকা শক্তি, ব্যবস্থাপনার অন্য উপকরণকে কাজে লাগায়, সেগুলো হচ্ছে কি? মানুষ। আর অপরদিকে ব্যবস্থাপনার জীবন শক্তি বা ব্যবসার জীবন শক্তি বলা হয় অর্থকে। ওকে, আশা করি আর আসবে না এখান থেকে, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। ওকে, এই যে প্রাচীন যুগে আসলে গ্রিক সভ্যতা, যেটা এই গ্রিক সভ্যতা থেকে অনেকগুলো তথ্য আসতে পারে। এই যে দেখো, এই জিনিসটা একটু মাথায় রাখিও। হ্যাঁ, ব্যবস্থাপনাকে স্বতন্ত্র পৃথক শাখা হিসেবে বা কাজ হিসেবে উল্লেখ করেছেন সক্রেটিস, এবং ব্যবস্থাপনাকে তাত্ত্বিকভাবে উপস্থাপন করছেন প্রথম কিন্তু হেনরি ফেল। হ্যাঁ, এই বিষয়টা আমরা পরবর্তীতে পাবো। এছাড়া 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 এইদিকে কি বলা আছে? ইউটোপিয়া, অবসায় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করার উপায় বর্ণনা করা আছে। অর্থাৎ নতুন যদি প্রশ্ন করে এগুলো থেকে করবে। আর অ্যাজ ইউজুয়াল থেকে করলে তো এই যে এখানে আছে, ওয়েলথ অফ নেশন কে আবিষ্কার করেন? এবং ওয়েলথ অফ নেশনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রম বিভাগ। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ওয়েলথ অফ নেশন অ্যাডাম স্মিথ। তো সবাই দিয়েছে কি? রবার্ট ওয়েন দিয়ে বসে আছে যে রবার্ট ওয়েন হবে শ্রম বিভাগের জনক, যে উনি মানে হচ্ছে কি বলে শ্রম কর্মীর জনক, তার কারণে শ্রম বিভাগেরও জনক। সবাই সেই তর্ক। কিন্তু দেখো, ওয়েলথ অফ নেশনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল শ্রম বিভাগ। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। হ্যাঁ, তো যাই হোক, এছাড়া যে প্রশ্নটা হতে পারে, প্রথম কাজ, শেষ কাজ। এছাড়া এই তো ব্যবস্থাপনা ইনপুট বলা হয় পরিকল্পনাকে, আউটপুট বলা হয় নিয়ন্ত্রণকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, ব্যবস্থাপনা প্রস্তুতিমূলক কাজ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল কথাটা বলছে সক্রেটিস, আসতে পারে। এই জায়গা থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেকগুলো প্রশ্ন করছে, 3টা না 4টা প্রশ্ন করছে, একটু দেখে নাও। তো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হলো, এটার ফটো দেওয়া আছে, একটু কষ্ট করে ভাই এটা দেখিও। আমি আশাবাদী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে প্রশ্ন করবো, অনেকগুলো প্রশ্ন আছে এই জায়গা থেকে। তাহলে ফটো দেওয়া আছে, পড়ে নিবা।
বা তোমরা যারা দেখতেছো ভিডিওটা দেখবা, পড়ে নিবা। এবার আসি এই জায়গাটা, মানে দক্ষতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন করতো এখান থেকে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে এর বাইরে প্রশ্ন করবে না, অর্থাৎ দক্ষতা নিয়ে যদি প্রশ্ন করে এর বাইরে হবে না। তাহলে আশা করি প্রশ্ন করবে না, কিন্তু তারপরে দেখাই দিলাম। ওকে, এফডব্লিউ টেইলর হেনরি ফেল সম্পর্কে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে দেওয়া আছে। স্ন্যাপশট নিয়ে নাও। সেতু, স্ন্যাপশট নিয়ে নাও ভাই, শেষ জি করে দে। ভাইয়া হ্যাঁ, নিয়েছি। ওকে। এইদিকে হেনরি ফেলকে স্ন্যাপশট নিয়ে নাও, মানে স্ক্রিনশট নিয়ে নাও হেনরি ফেল সম্পর্কে। তো দেখো, হেনরি ফেলের এই যে বইটা আছে না, অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি ইট জেনারেল, এই প্রশ্নটা এখন পর্যন্ত আসে না। আমাকে প্রশ্ন করতে দিলে এটা করব সবার আগে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমাকে যদি প্রশ্ন করার সুযোগ দেয়, এই প্রশ্নটা মানে হুবহু তুলে রাখবো। ম্যাক্সিমাম ছেলেই ভুল করবে। বানানটা দেখছো কি কাহিনী করা বানান। আর এটা ফরাসি ভাষায় প্রকাশ করা হয়েছে 1916 সালে, আর প্রথম ইংলিশে প্রকাশ করা হয়েছে 1913 সালে। আর মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় যে দেখো 14টা নীতি, 16টা দায়িত্ব, শিল্পের কাজকে 6 ভাগে ভাগ করা হয়েছে এবং ব্যবস্থাপনার কাজকে উনি 5 ভাগে ভাগ করছেন। আর বাদ ফেলাইছেন, অর্থাৎ হেনরি ফেল ব্যবস্থাপনার কাজ হিসেবে অন্তর্ভুক্ত করে নাই কর্মী সংস্থান এবং পেশনাকে এবং কর্মী সংস্থানকে বাদ দিয়ে দিয়েছে। ওকে, এরকম 4টা দেওয়া আছে, এই 4 থেকে প্রশ্ন হবে কনফার্ম। তাহলে 4টা খুব সুন্দর করে একটা ফটো দেওয়া আছে, সেই ফটোটা দেখে পড়ে নিও। এই যে এখানে দেখো এলটন মেও না কোথা থেকে আসছে, হ্যাঁ এই যে মনস্তাত্ত্বিকের জনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে যে মনোবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত এলটন মেও, ঠিক আছে, কোন জানি একটা ভালো কোচিং প্রতিষ্ঠান কারে জানি কাটছে। আমি বললাম নাউজুবিল্লাহ, যে এত ভালো প্রতিষ্ঠান তারা এই ভুল অ্যান্সারটা কিভাবে দিল। তাহলে মনস্তাত্ত্বিক জনক এটাই হলো মনোবিজ্ঞানের জনক, জর্জ এলটন মেও। তাহলে এই জায়গাতে প্রশ্ন হতে পারে, ফটো দেওয়া আছে দেখে নিও। এছাড়া প্রশ্ন করার মতো জায়গা নেই। জোড়া মহিষকুল নীতিটা কই গেল? জোড়া মহিষকুল নীতি, নির্দেশনার ঐক্য, হ্যাঁ জোড়া মহিষকুল নীতি। এখানে কথাটা নাই কেন জানো? কর্তৃত্ব প্রবাহ। তাহলে জোড়া মহিষকুল নীতি কর্তৃত্ব প্রবাহ নির্দেশ করে। হ্যাঁ, আর নির্দেশনার ঐক্য হচ্ছে আগে যে নির্দেশনা আছে পূর্ববর্তী নির্দেশনার অনুকূলে নির্দেশনা আসবে। আর আদেশের ঐক্য বলতে একজন মাত্র আদেশদাতা হবে। হ্যাঁ, এই এতটুকুই, এছাড়া আর এখান থেকে প্রশ্ন করার জায়গা নেই। আর এইদিকে মনে হয় না আসবে, তবে এই জায়গা থেকে আসবে। দেখো স্থায়ী পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছে, চট্টগ্রামে করবে ইনশাল্লাহ, রাজশাহী করেছে, গুচ্ছতেও এই জায়গা থেকে প্রশ্ন করবে। তাহলে একটু ভালোভাবে দেখে নাও। তাহলে স্থায়ী পরিকল্পনার মধ্যে নীতি, প্রক্রিয়া, আদর্শ, কৌশল এবং রীতি। আর অপরদিকে একাত্মক পরিকল্পনার মধ্যে প্রধান কর্মসূচি, প্রকল্প, বিশদ পরিকল্পনা এবং কি বাজেট আছে। হ্যাঁ, এর বাইরে কিন্তু নেই। আর অপরদিকে আর আসার মতো প্রশ্ন নেই এখানে। বৃহদায়ন মোকাবিলায় বহুজাতিক কোম্পানির জন্য উপযোগী পরিকল্পনা আছে আঞ্চলিক পরিকল্পনা। হ্যাঁ, আর সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা আছে সামগ্রিক পরিকল্পনা। আশা করি এর মধ্যে কমন আসবে। আর অপরদিকে সংগঠনের এই কয়টা তথ্য স্ন্যাপশট দিয়ে নাও তো, প্রশ্ন হলে এই কয়টা থেকে আসবে। হ্যাঁ, সংগঠনে এই কয়টা: সংগঠন প্রতিষ্ঠানের চিত্র বা নকশা, সংগঠন প্রতিষ্ঠান কর্মীদের হচ্ছে দায়িত্ব নিরূপণ করে এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে। হ্যাঁ, সংগঠন হচ্ছে দায়িত্ববোধ জবাবদিহিতা নির্ধারণ করে। সংগঠন পিরামিডের সঙ্গে তুলনা করেছেন এই যে কুঞ্জন এবং ডোনেল। সংগঠন প্রতিষ্ঠানের কর্তৃত্ব প্রবাহকে নির্দেশ করে। সংগঠনের প্রথম কাজ কার্যাদি শনাক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণ। অপরদিকে শেষ কাজ হচ্ছে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা। প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি কটা লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10টা লাইনের মতো আছে। ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন পাবা। আর অপরদিকে হ্যাঁ, সরলরৈখিক সংগঠন পিকচার দেওয়া আছে, পিকচারটা দেখবা। এখানে অনেক তথ্য দেওয়া আছে, বানায় তথ্যগুলো দেওয়া আছে, দেখে নিও একটু। কর্মী সংস্থান, এটাও স্ক্রিনশট নাও। আর অপরদিকে ম্যাট্রিক্স, না মনে হয় না কমিটি সংগঠন থেকে প্রশ্ন আসতে পারে, এছাড়া আর আসবে না। তাহলে সংগঠনের প্রকারভেদ বাদে আর প্রশ্ন হবে না চট্টগ্রামে। কর্মী সংস্থান নেই, জায়গা নেই। আশা করতেছি এই যে এটা আসতে পারে পূর্ণরূপ, এটা আসতে পারে কর্মী নির্বাচন করে কে, কর্মী নিয়োগ দেয় কে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। আর আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হচ্ছে কি, মানব সম্পদ উন্নয়ন। হ্যাঁ, আর অপরদিকে আর আসতে পারে, চান্স নেই, এখানে চান্স নেই। দেখো এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন করছিল, জাস্ট একটা লাইন দিয়েছে, সেখান থেকে প্রশ্ন হয়েছে। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন হলেও হতে পারে, কিন্তু বলা যাচ্ছে না, তবে না হওয়ার চান্স বেশি। এটাকে ফলো আপ করে না, কর্মী সংস্থানকে ফলো আপ করে না তারা।
এখানে গণতান্ত্রিক আনুষ্ঠানিক নির্দেশনা, নির্দেশনা থেকে প্রশ্ন হবে, নির্দেশনা না থাক, নির্দেশনা দরকার নেই, নেতৃত্বতে আসো। হ্যাঁ, নেতৃত্ব যে প্রকারভেদ আছে, এখানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, দেখো এই প্রশ্নগুলো করা যায় যে নেতৃত্ব এক্স থিওরির সঙ্গে সম্পৃক্ত, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো দেখে নিও, একটু স্ন্যাপশট নিয়ে নাও, সুন্দর করে ফটো দেওয়া আছে। হ্যাঁ, সেতু আসো? জি ভাইয়া। হ্যাঁ, আমি তোমাকে পড়া ধরতাম কিন্তু সময় চলে যাবে, কিন্তু তোমাকে দেখা দিতেছি, তুমি একটু রাত্রে পড়ে নিও, তোমার বিরক্ত না করি। পিতৃসুলভ মানে পিতৃসুলভ নেতৃত্ব, এগুলো তো পড়ছো, মেইন তথ্যগুলো এখানে দেওয়া আছে। লাগামহীন নেতৃত্ব সুন্দর করে দেওয়া আছে। কর্মী কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, এর বাইরে প্রশ্ন হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে দেখে নাও। অপরদিকে পেশনার, ওকে, এই জায়গাটা পড়ে নাও, এই জায়গা থেকে ইনশাল্লাহ কনফার্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন করবে। এরপর এটার একটা স্ন্যাপশট নিয়ে নাও, যারা দেখবা ক্লাসটা স্ন্যাপশট নিয়ে পড়ে নাও, এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি আছে। ওকে, দেখে নাও। ওকে, এবার এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার চান্স বেশি আছে। 5টা, প্রথম ধাপ কোনটা, শেষের ধাপ কোনটা? ওকে, আর আসার মতো জায়গা এই তো, এটা স্ন্যাপশট নিয়ে নাও। প্রশ্ন তো করতেইছে, সেটা তো বুঝতেই পারতেছো। এই যে এই প্রশ্নটা, এটা একটা নতুন প্রশ্ন, কোনো গাইড বইয়ে নেই, এটা আমাদের ইউনিভার্সিটিতে এসে আমি পেয়েছি, যে আমাদের টু ফ্যাক্টর থিওরি ফেডারেল হাজারবার আসলে এই তথ্যটা খুঁজে পেয়েছে এই প্রশ্নটা খুঁজতে গিয়েছে, হোয়াট ডু পিপল ওয়ান্ট ফ্রম দেয়ার জব, মানে একজন ব্যক্তি তার জব থেকে কি চায়, এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে উনি এই ধরনের 2 ধরনের তথ্য পাইছে, এবং পরবর্তীতে এটাই উনি কি করছে, এটাকে টু ফ্যাক্টরে রূপান্তর করছে, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সারটাকে টু ফ্যাক্টর করে ওটাকে থিওরি হিসেবে রিপ্রেজেন্ট করছে, এবং ইনি হচ্ছে সবচেয়ে বেশি পরিশ্রম করে থিওরিটা দিয়েছেন। তো এই জায়গাতে প্রশ্ন হতে পারে, এছাড়া আর জায়গা নেই, আশা করি আর প্রশ্ন হবে না, হবে না, হবে না, হবে না, এদিকে হবে না। সমন্বয় সাধন জানি না হবে কিনা, তারপরেও এই কয়েকটা জায়গা আছে। ব্যবস্থাপনা সকল কাজের সার বস্তু মানে সারাংশ, দেখো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে, ম্যাক্সিমাম লোকে এটার ভুল অ্যান্সার কাটছে। দেখো ব্যবস্থাপনা সকল কাজের সার বস্তু বা সারাংশ বলা হয় সমন্বয় সাধনকে, ঠিক আছে? এই প্রশ্নটা এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছিল। আর সমন্বয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি, শৃঙ্খলা প্রতিষ্ঠা বা ঐক্য স্থাপন করা। এছাড়া আর কি হতে পারে, সমন্বয়ের পূর্ব সত্য, এটা একটু দেখে নাও, আসতে পারে। ওকে, নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ থেকে যদি প্রশ্ন করে, অন্যতম উদ্দেশ্য বিস্তৃতি নির্ণয় করা, নিয়ন্ত্রণের ভিত্তি পরিকল্পনা, পরবর্তী বছরের পরবর্তী পরিকল্পনার ভিত্তি আবার হচ্ছে নিয়ন্ত্রণ, তাহলে নিয়ন্ত্রণের ভিত্তি পরিকল্পনা, আবার পরবর্তী পরিকল্পনার ভিত্তি হচ্ছে আবার নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণ হচ্ছে কি, ব্যবস্থাপনার সবচেয়ে বৈশিষ্ট্যমণ্ডিত অর্থাৎ স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত কাজ, আর অপরদিকে সবচেয়ে কম স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত কাজ হচ্ছে এই সমন্বয় সাধন, অর্থাৎ সমন্বয় সাধনে সবকিছু একসঙ্গে করা হয়, আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি সবকিছু কি বাছাই করা হয়, অর্থাৎ আলাদা আলাদা করা হয়, ঠিক আছে? এটাতে মানে পার্ট দেখানো হয়, যে বলে না অহংকার দেখানো হয়, এই কাজটাতে অহংকার দেখানো হয়, আর ওই কাজটাতে অহংকার দেখা হয় না, সবার সঙ্গে মিলে জিলে চলে। এই এটা এটা স্ন্যাপশট নিয়ে নাও, আসলে গরম লাগতেছে যার কারণে ভালোভাবে বলতে পারতেছি না। নিয়ন্ত্রণের পদক্ষেপ প্রথমটা এবং শেষটা পড়লেই হবে, আর আপাতত নাই। ওকে, এগুলা থেকে প্রশ্ন হবে না, আশা করি হবে না, হবে না। এটা একটু দেখে যেতে পারো, আন্তর্জাতিক বাণিজ্য হবে না, আশা করি এগুলা থেকে হবে না। হ্যাঁ, হবে না ইনশাল্লাহ। ফাইন্যান্সের পার্ট থেকে হবে না। আমি তোমাকে লাস্ট আমরা শেষ করে দেব, অলরেডি তোমার আমি 1 ঘন্টা 2 ঘন্টা খেয়ে ফেললাম, তোমার মাথা ভ্যান ভ্যান আছে কিনা জানি না, তবে কোন জায়গাটা দেখাবো, একটু দাঁড়াও ভাই, লাস্টে কয়েকটা অ্যাব্রিভিয়েশন দেখা শেষ করে দেই, এগুলো থেকে অ্যাব্রিভিয়েশন থেকে প্রশ্ন হবেই, এই শেষ টপিকস। হ্যাঁ, এই তো। হ্যাঁ, সেতু আসো? জি ভাইয়া। সেতু, হ্যাঁ, ওকে, নাও শেষ। তোমার আব্বু আম্মা আবার বকাবকি করতেছে নাকি যে এত রাতে কোথায় কথা বলতেছে? না না, বলছি আচ্ছা, ক্লাস। ও বলছো যে ক্লাস করবো ভাইয়ের সঙ্গে? জি বলেছি। ও জি আচ্ছা, জি উপকার হলো কি? জি, অনেক থ্যাংক ইউ। তাহলে ইংলিশটাতে আর একটু শুধু নিজ দায়িত্বে ছক্কা মেরে আসিও, আশা করি তোমার চট্টগ্রামে হয়ে যাবে। এই দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2বার রিপিট হয়েছে, এটা দেখে যাও।
এটিএম দেখে যাও। হ্যাঁ, এছাড়া আর কোনটা আসতে পারে? এছাড়া বিসিআইসি এটা আসতে পারে, বার্ড আসতে পারে, দেখে যাবা। এছাড়া বিএসটিআই দেখে যাবা, বিএসসিআইসি দেখে যাবা, এরপরটাও দেখবা। ওকে ওকে, এইদিকে বিজিএমই আসছিল একবার, বিজিএমটাও দেখবা। অর্থাৎ তারা অ্যাব্রিভিয়েশন 4টা দেয়, কমসে কম 2টা দিবে, সুতরাং এগুলো দেখতে হবে, কোনো বুদ্ধি নেই। এছাড়া সি থেকে সিএসআর কই গেল? সিএসআর, এই সিএসআর দেখছো 2 বার রিপিট হয়েছে। এছাড়া এই যে সিডিবিএল মানে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে মানে ওই শেয়ার ক্রয় বিক্রয় করি না, সেই শেয়ার ক্রয় বিক্রয়ের ইলেকট্রনিক মাধ্যম এক কথায়, ঠিক আছে। এছাড়া ইটিপি, এই যে ইটিপি এটা আসতে পারে চট্টগ্রামের জন্য। ই কমার্সের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক কমার্স, এটাই আসছিল আবার, দেখছো কত সহজ প্রশ্ন করছে তারা। আর এছাড়া ইআরজি মানে হচ্ছে আমাদের হলো ওই যে ইআরজি থিওরি আছে না, সেটা। এবার আসো এফবিসিসিআই, হ্যাঁ এটা থেকে আসতে পারে। এছাড়া আইপিও পূর্ণরূপ দেখছো কবার 2বার রিপিট হয়েছে, মানে একই প্রশ্ন বারবার আসে। আইসিবি এটা আসার সম্ভাবনা বেশি আছে এবার। আইএমএফও, হ্যাঁ আইএমএফ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএসও, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এটা আসতে পারে। আইসিটি থেকেও দেখো আইসিটি পূর্ণরূপ আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এত সহজ প্রশ্ন করা হয়। তারপর এখানে এমআইসিআর এটা প্রশ্ন হতে পারে, এছাড়া আর হবে না। এছাড়া ওটিসি মানে ওভার দ্য কাউন্টার মার্কেট, এটা এখন আসেনি, এটা আসার সময় মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি এবার এটাই দিবে আমার কেন জানি মনে হচ্ছে। পিপিপি দেখছো প্রত্যেক বছর দেখো একাধারে রিপিট করছে, ঠিক আছে, একাধারে রিপিট করছে এই অ্যাব্রিভিয়েশন গুলা। এসএমই রিপিট হতে পারে, শর্ট রিপিট হওয়ার চান্স বেশি আছে। এছাড়া আর নেই। ওকে, শেষ। কি অপিনিয়ন, কি উপকার করলাম? জি অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তাহলে তোমার জন্য দোয়া থাকলো, তোমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে তোমাকে যে যত সময় বইটা না যাওয়ার কারণে আমি মানে কষ্ট পাচ্ছিলাম, জন্য ভাবলাম যে মেয়েটাকে একটু হেল্প করি, ঠিক আছে। মানসিকভাবে ফিট থাকো, যে কথাগুলো বললাম। আজকে রাত্রে এই যে এখনই একটা ঘুম দাও, এখনই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখনই ঘুম দাও। ঘুম দিয়ে 3টা-4টার দিকে উঠে 5টা-6টার দিকে পড়বা, এই জিনিসগুলো রিভিউ করবা। কালকে যদি বই পাও বইটা নিয়ে সুন্দর করে চট্টগ্রামে যাবা, দেখবা, দেন আবার চট্টগ্রাম থেকে এসে গুচ্ছর জন্য বইটা ভালো করে পড়িও, ঠিক আছে। তো ভালো থাকো। তাই জন্য আপনি, হ্যাঁ রাত্রে কি করবা? আজকে রাতেই যাব চট্টগ্রাম, তাই জন্য আপনাকে মানে বলতেছিলাম বইয়ের। রাতে চট্টগ্রাম যাবা? জি জি জি, আজকে রাত 12টায় চট্টগ্রাম যাচ্ছ? হ্যাঁ জি না তুমি আজকে রাত্রে চট্টগ্রাম যাচ্ছ? জি ভাইয়া। ও তাহলে তো তুমি কালকে বই হাতেই পাবা না। জি জি, আচ্ছা সেই জন্য আমি আপনাকে বলতেছি। আচ্ছা শোনো, তাহলে তুমি কি করবা, তুমি তাহলে তো তোমার ঘুম দেওয়ার দরকার ছিল, কারণ অনেক তোমার মাথার প্রেসার ফেলাই দিয়েছি, ঘুম দেওয়ার দরকার ছিল। বা এই ক্লাসটা যেই দেখবে না কেন, যে এই ক্লাসগুলো দেখবে তার মাথায় অটোমেটিক্যালি প্রেসার পড়বে, তার উচিত এই ক্লাসগুলোর পরে 1 ঘন্টা ঘুম দেওয়া। ঘুম দিয়ে এই জিনিসগুলো আবার পড়লে দেখা যাবে যে প্রশ্ন একদম হুবহু কমন পাবা তোমরা, ঠিক আছে। আমি কেটে দিলাম ভাই, হ্যাঁ ভালো থাকিও। হ্যাঁ, তোমার জন্য দোয়া থাকলো মন থেকে। শুধু মানসিক ভাবে স্থির থাকবা, তোমরা যারা চট্টগ্রাম পরীক্ষা দেবে সবাই মানসিক ভাবে স্থির থাকবা, প্রশ্ন খুবই নরমাল করা হবে, সুতরাং টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো ভালো থাকো, হ্যাঁ। আচ্ছা কেটে দিলাম।